আজকে ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ নবজীবনের সূচনা উক্ত অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2025 সালে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের উক্ত প্রশ্নতে যদি আমরা দেখি আমাদের উদ্দীপকে বলা রয়েছে পুত্র সন্তানের আশায় মর্জিনাস 4 কন্যা সন্তানের জননী। তার মানে মর্জিনার কয়টা সন্তান বলতো? মর্জিনার 4টা সন্তান। সে 4টা সন্তান কেন নিয়েছে? ধরো একটা সন্তান হওয়ার পরে সে ভাবছে যে একটা ছেলে সন্তান হোক, আবার 2টা মেয়ে হয়ে গেছে, এখন 2টা মেয়ে হওয়ার পরে হচ্ছে আরেকটা ছেলে হোক, বাট এভাবে হতে 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 তার কয়টা সন্তান হয়েছে? 4টা সন্তান হয়েছে। এই জন্য মর্জিনাকে আসলে সবাই দোষারোপ করে, সে নিজেও আসলে নিজেকেই দোষারোপ করে। দরিদ্র মর্জিনা তার 14 বছরের মেয়ে জরিনাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়, কিন্তু বিয়ের পরে জরিনা বিভিন্ন শারীরিক সমস্যায় পড়ে। সো আমরা আমাদের এই উদ্দীপকটার এই সিনারিওটা দেখে আসলে কি আমাদের সমাজের কিছু বছর আগের কিছু সিনারিও হলো গিয়ে রিলেট করতে পারছি না? ওই রকমই। সো আমরা দেখি যে আমাদেরকে কি প্রশ্ন আসলে এই সৃজনশীল থেকে বলা হয়েছে। প্রথম ক নাম্বার প্রশ্নটাতে বলা হচ্ছে টেস্ট টিউব বেবি কাকে বলে। সো আমাদের কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ সৃষ্টি করে সেটা নারীর জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে যদি কোনো শিশুকে জন্ম দেওয়া হয় তাহলে সেটাকে টেস্ট টিউব বলা হয়, টেস্ট টিউব বেবি বলা হয়। মানে আমাদের যে প্রাকৃতিক পর্যায়টা রয়েছে সেই প্রাকৃতিকভাবে আসলে সেই বেবিটা আসবে না, বেবিটা আসবে হলো কৃত্রিম পর্যায়ে। মানে শরীরের বাইরের মধ্যে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটানো হবে, সেখানে ভ্রূণ উৎপাদন করা হবে এবং সেই ভ্রূণটাকে পরবর্তীতে নারীর জরায়ুর মধ্যে প্রতিস্থাপিত করে দেওয়া হবে। তাহলে এটাকে বলা হচ্ছে টেস্ট টিউব বেবি। সো চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নতে। আমাদের দ্বিতীয় প্রশ্নতে কি বলা হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। দ্বিতীয় প্রশ্নতে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্সকে কেন আসলে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়। সো বলা হচ্ছে মানুষের অ্যাপেন্ডিক্স আসলে একটা নিষ্ক্রিয় অঙ্গ। সো মানবদেহের মধ্যে কিছু অঙ্গ থাকে না যে অঙ্গগুলো আসলে কি হয় যে দেখা যায় কিন্তু আসলে জীবদেহে সেটা কেমন থাকে? সক্রিয় থাকে, কিন্তু আবার আরেকটা জীবদেহের মধ্যে সেটা নিষ্ক্রিয় হয়ে যায়। সো সেই ধরনের অঙ্গগুলোকেই বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ। যেমন মানুষের সিকাম। সো সিকাম সংলগ্ন যে ক্ষুদ্র অ্যাপেন্ডিক্স নামক ক্ষুদ্র অঙ্গটা আছে ওইটার কথা বলতেছে যে এটা হলো এক ধরনের নিষ্ক্রিয় অঙ্গ। মানবদেহে অবস্থিত এই সিকাম যে অঙ্গটা আছে অঙ্গটার কাজ আসলে কি সেটা বিশেষজ্ঞরা এখনো পর্যন্ত আসলে খুঁজে পায় নাই। সো এটা আছে বাট এটা কোনো ধরনের কাজ করে না এবং এই জন্য এটাকে বেসিক্যালি কি বলা হচ্ছে? নিষ্ক্রিয় অঙ্গ বলা হচ্ছে। সো সুতরাং এটা নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে মানবদেহের মধ্যে অবস্থান করে। চলে যাব আমাদের পরবর্তী গ নাম্বার প্রশ্নতে। আমাদের গ নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে জরিনার স্বাস্থ্যগত সমস্যাকে ব্যাখ্যা করো। তাহলে জরিনার আসলে কি ঘটনা ঘটছে? দরিদ্র মর্জিনা তার 14 বছর বয়সের জরিনাকে আসলে বিয়ে দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে জরিনা বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা পড়তেছে। সো বেসিক্যালি আমরা কিন্তু পড়েছি অলরেডি যে আমাদের মেয়েদেরকে 18-র আগে বিয়ে নয়, 20-এর আগে বাচ্চা নয়, এই ধরনের একটা কথা। কারণ একটা মেয়ের নিজের পরিপক্ক হওয়ার ওই 18 বা 20-এর আগে, ঠিক আছে, 18-র আগে বিয়ে করার যে পরিপক্কতা সেটা আসে না, 20-এর আগে বাচ্চা হওয়ার যে পরিপক্কতা সেটা শারীরিক হোক মানসিক হোক সেটাও আসে না। সো এই যে মর্জিনাকে কিন্তু 14 বছর বয়সে বিয়ে দিয়ে দিল তার কারণে সেটা কিন্তু তার শারীরিক এবং মানসিক দুইটা জায়গায় আসলে প্রভাব ফেলে। আমরা কোয়েশ্চেনটা কিভাবে আনসার দেব সেটা যদি একটু খেয়াল করি। বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত মর্জিনা তার 14 বছর বয়সের মেয়ে জরিনাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। এতে করে জরিনা বিভিন্ন রকমের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যগত সমস্যার আসলে সম্মুখীন হবে। এর মধ্যে অন্যতম একটা প্রবলেম হলো অপরিণত বয়সে গর্ভধারণ। তার মানে সে হলো গিয়ে যেহেতু 14 বছরে বিয়ে দিয়ে দিয়েছে, 20-এর আগেই ডেফিনেটলি তার বাচ্চা হয়ে যাবে। সো নিচে এই বিষয়টাকে ব্যাখ্যা করা হলো। বলছে অপরিণত বয়সে কোনো মেয়ের মা হওয়ার মতন মানসিক পরিপক্কতা এবং শারীরিক কিন্তু সেই পূর্ণতাটা থাকে না। মেন্টালির বাদ দাও, তার শরীরের যে গঠনটা, ঠিক আছে, সেই গঠনটা আসলে পরিপূর্ণ হয় না। সে নিজেই বাচ্চা, সে তার গর্ভে কিভাবে একটা বাচ্চাকে জন্ম দিবে? সে নিজেই তো আসলে পরিপূর্ণ না। ফলে কম বয়সী মেয়েরা গর্ভধারণ করলে নানান রকমের প্রতিবন্ধকতার তাকে সম্মুখীন হতে হয়। এই অপরিণত বয়সে গর্ভধারণের ফলে তার গর্ভাবস্থায় রক্তক্ষরণ হতে পারে, শরীরে পানি আসতে পারে, খুব বেশি ব্যথা হতে পারে, চোখে ঝাপসা দেখতে পারে, গর্ভপাত, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা আসলে ঘটতে পারে। এ সময় গর্ভে সন্তান আসলে সন্তান আসলে বেড়ে ওঠার জন্য গর্ভের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে না, ফলে কম বয়সে শিশু আসলে জন্ম নিতে পারে। এ সকল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও কম হয়। তার মানে শিশুটাও কিন্তু একদম ঠিকঠাক মতন জন্মাতে পারে না এবং মাও হলো গিয়ে অসুস্থ হয়ে যায়। এই কারণে মা এবং শিশু দুইজনেরই কি হয়? স্বাস্থ্যটা ঝুঁকির মুখে পড়ে। সো অল্প বয়সে গর্ভধারণ করার ফলে তার কিন্তু একটা মেন্টালিও প্রেশার বেড়ে যায়, মানসিক চাপ বেড়ে যায়, তাই না? এবং সে কিন্তু এই কারণে অশান্তিতেও ভুগবে। বলা হচ্ছে যে গর্ভধারণের 9 মাস পুরো সময় চিকিৎসকের আসলে কি করতে হয়? পরামর্শ নিতে হয়। এ সময় জটিল কোনো সময় যদি দেখা দেয়
সমস্যা দেখা দেয় তাহলে বারবার চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। এবং এই সকল কাজ করার জন্য কি করতে হয় বলতো, চিকিৎসকের কাছে যাচ্ছে, তার একটা ভিজিট আছে এবং ওষুধপত্রের একটা ভিজিট আছে। তো এই জন্য কিন্তু তাকে মানে তার আসলে বেশ টাকার প্রয়োজন হয়, সো অর্থেরও প্রয়োজন হয় এবং এতে করে আর্থিক অসচ্ছলতাও দেখা দিতে পারে। আবার এই যে ধরো যখন 14 বছর বয়সী একটা বাচ্চা তার পেটের মধ্যে আবার আরেকটা সন্তান জন্ম নিবে, তখন সে হলো গিয়ে হীনমন্যতায় ভুগবে, লজ্জায় ভুগবে, এতে করে সে স্কুলেও যাবে না। তার হলো তখন স্কুলে না যাওয়ার কারণে তার পড়াশোনাটাতেও কিন্তু ব্যাঘাত ঘটবে। তাহলে বলা যাচ্ছে যে অপরিণত বয়সে বিয়ে দেওয়ার ফলে জরিনা আসলে এই ধরনের সমস্যাগুলোতে ভুগবে। চলে যাব আমাদের পরবর্তী ঘ নাম্বার প্রশ্নতে। ঘ নাম্বার প্রশ্নতে কি বলা হচ্ছে আমরা একটু দেখে নিই। মর্জিনার নিজেকে দোষারোপ দেওয়া কি যৌক্তিক? উত্তরের সপক্ষে যুক্তি স্থাপন করো। এই যে মর্জিনা, তার হলো গিয়ে কি হয়েছে বলতো, তার হলো গিয়ে সন্তান হচ্ছে, মানে সন্তান হচ্ছে, বাট সন্তানগুলা পরপর 4টা সন্তান কি হয়েছে বলতো, 4টা সন্তানই মেয়ে হয়েছে। সো সে নিজেকেই নিজে দোষারোপ দিচ্ছে। আমাদের সমাজে আগে এরকমই হইতো, রাইট? সো আমরা একটু দেখে নিই যে সন্তান আসলে ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে। সো আমরা জানি আমাদের মানুষের শরীরের মধ্যে টোটালি 23 জোড়া ক্রোমোজোম থাকে। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোম নারী এবং পুরুষের শরীরে একই রকম থাকে এবং এই ক্রোমোজোমগুলোকে বলা হয় অটোজোম। আর আরও এক জোড়া যে ক্রোমোজোমটা বাকি থাকে, সেই এক জোড়া ক্রোমোজোমটাকেই বলা হয় সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। সো আমাদের যখন একটা সন্তান জন্ম হয় তখন সেখানে নারী এবং পুরুষ দুইজনেরই কি ভূমিকা থাকতে হয়, তাই না? শুক্রাণু এবং ডিম্বাণু দুইটার মিলনের ফলেই তো ভ্রূণটা তৈরি হয়। তাহলে নারীর শরীরের মধ্যে আমাদের যে এক জোড়া ক্রোমোজোমটা থাকে, সেই এক জোড়া ক্রোমোজোম হলো এক্স এক্স, এবং পুরুষের শরীরের মধ্যে যে এক জোড়া ক্রোমোজোম থাকে সেই এক জোড়া ক্রোমোজোম হলো এক্স ওয়াই। যখন একটা সন্তান জন্ম হয় তখন এই নারীর শরীরের এক্স এক্স থেকে, নারীর শরীরে আসে এক্স ক্রোমোজোম, তো তার শরীরে এক্স ছাড়া অন্য কোনো ক্রোমোজোম আসলে আসা পসিবল না, তো সে এক্স ক্রোমোজোমই দিবে। আর পুরুষের শরীর থেকে আসলে কোন ক্রোমোজোমটা আসবে সেটা আসলে পুরুষ নিজেও জানে না, সো পুরুষকে দোষ দেওয়া যাবে না আলটিমেটলি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পুরুষের এই মানে ক্রোমোজোমটার উপরেই ডিপেন্ড করে যে সন্তানটা আসলে ছেলে হবে নাকি মেয়ে হবে। ধরো পুরুষের শরীর থেকে আমার এক্স ক্রোমোজোম আসলো, তখন দুইটা এক্স মিলে আসলে কি ক্রোমোজোম গঠন করে, এক্স এক্স গঠন করে। এক্স এক্স ক্রোমোজোমটা দেখতে কিন্তু এক্স্যাক্টলি নারীর মতো, অর্থাৎ তখন এখানে আসলে একটা কন্যা সন্তান জন্ম হয়। কি ধরনের সন্তান জন্ম হয়? কন্যা সন্তান জন্ম হয়। এবার আমরা একটু ভিন্ন সিনারিও যদি দেখি, ধরো নারীর শরীরের এক্স এক্স এবং পুরুষের শরীরের এক্স ওয়াই থেকে, নারীর এক্স এক্স থেকে এক্স ক্রোমোজোম আসলো, পুরুষের এক্স ওয়াই থেকে ধরো ওয়াই ক্রোমোজোম আসলো। এখন এই এক্স আর ওয়াই মিলে কি ক্রোমোজোম গঠন করলো? এক্স ওয়াই ক্রোমোজোম গঠন করলো, যেটা দেখতে কিন্তু পুরুষের মতো, অর্থাৎ এখানে পুত্র সন্তান জন্ম নিবে। এখন এখানে খেয়াল করো, এই যে নারী সন্তান জন্ম নিবে নাকি পুত্র সন্তান জন্ম নিবে, এটা আসলে নারীর উপরে কোনোভাবেই ডিপেন্ড করে না, বিকজ নারীর শরীর থেকে অলওয়েজ এক্স ক্রোমোজোমই আসে, এটা ডিপেন্ড করে আসলে পুরুষের উপরে। যদিও পুরুষকে খুব একটা দোষ দেওয়া যাবে না, কারণ সে নিজেও এটা জানে না। সো দ্য থিং ইজ যে সে যেটা করতেছে, নিজেকে দোষ দিচ্ছে, এটা একদমই রং। সো এটাকে আমরা আসলে কিভাবে লিখতে পারি সেটা যদি আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত মর্জিনা পুত্র সন্তান লাভের আশায় 4 কন্যা সন্তানের জননী। এজন্য তার যে নিজেকে দোষারোপ করা সেটা কিন্তু একদমই যৌক্তিক না, নিচে সেটাকে যুক্তিসহ উপস্থাপন করা হলো। তাহলে সেটাকে আমরা কিভাবে যুক্তি দিয়ে উপস্থাপন করতে পারি সেটা অলরেডি আমরা বলেছি, ওইটাই জাস্ট থিওরি আকারে একটু লিখে দিবা। বলা হচ্ছে নারীর দেহকোষে ডিপ্লয়েড অবস্থায় এক্স এক্স সেক্স ক্রোমোজোম এবং পুরুষের দেহকোষের মধ্যে ডিপ্লয়েড অবস্থায় এক্স ওয়াই সেক্স ক্রোমোজোম থাকে। নারীদের ডিম্বাণু থেকে, মাতৃজনন কোষ থেকে মিয়োসিস পদ্ধতিতে 4টা ডিম্বাণু সৃষ্টি হয়, যার প্রত্যেকটার মধ্যে এক্স ক্রোমোজোম থাকে। কি ক্রোমোজোম থাকে? এক্স ক্রোমোজোম থাকে। তাই সব ডিম্বাণুগুলোই হয় এক্স ক্রোমোজোম বিশিষ্ট। অনুরূপভাবে একইভাবে পুরুষের ক্ষেত্রেও শুক্রাণু হয় 2টা ক্রোমোজোম বিশিষ্ট, অর্থাৎ এক্স এবং ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট, যেটা আমি তোমাদেরকে বললাম। সো গর্ভধারণকালে ডিম্বাণুর মিলন যদি এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুর সাথে হয় তাহলে হবে কন্যা সন্তান, কারণ তখন এক্স এক্স একসাথে হবে। এক্স এক্স একসাথে হইলে কি হবে? কন্যা সন্তান জন্ম নিবে। আর যদি ডিম্বাণুর মিলনটা ওয়াই ক্রোমোজোমের সঙ্গে হয় তাহলে সন্তান হবে ছেলে, কারণ তখন আমাদের কি হবে? এক্স ওয়াই ক্রোমোজোম একসঙ্গে হবে। তাই এই আলোচনা থেকে আমরা বলতে পারি যে যেহেতু ছেলে সন্তান এবং মেয়ে সন্তান হওয়ার জন্য দায়ী 2টা ক্রোমোজোম এক্স এবং ওয়াই, দুইটাই পুরুষের শরীর থেকে আসে, তাই আমরা বলতে পারি যে সন্তানের লিঙ্গ নির্ধারণ ক্ষেত্রে নারীর আসলে কোনো ভূমিকাই নেই, পুরুষের ভূমিকাটাই এক্ষেত্রে প্রধান ভূমিকা হিসেবে কাজ করছে। আশা করি আজকের ক্লাসটি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার একটি ক্লাসে তোমাদের সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।